একই রকম থাকে না আর কি। আমি একটা সবসময় বলি যে ক্লাসের সামনের বেঞ্চের স্টুডেন্ট আর পিছনের বেঞ্চের স্টুডেন্ট যেমন এক হতে পারে না, ঠিক যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবে আর যারা মনোযোগ দিয়ে করবে না তারা কখনো এক হইতে পারে না। অবশ্যই তাদের মধ্যে একটা পার্থক্য তৈরি হবে। শুরুর দিকে এই পার্থক্যটা বোঝা না গেলেও একটা সময় আস্তে 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 এই পার্থক্যটা অনেক বেশি বোঝা যাবে। সো আমরা শুরু থেকে একদম মনোযোগ দিয়ে টোটাল ক্লাসটা করব, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। ক্লাস চলাকালীন সময় অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা বিষয় না বুঝলে আমি সর্বশেষ আপনাদের প্রশ্নোত্তর পর্বটা নিব। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমাদের 5 নম্বর ক্লাস। আপনারা 1 2 3 4 নাম্বার ক্লাস আপনারা দেখবেন। ওই আপনারা গ্রুপে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে আমরা দেখে নিব। যদিও গ্রুপে অ্যাড করার ব্যাপারে আমাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লেগে গেছে। এখন আর কোনো সমস্যা নেই, এখন সবাই আলহামদুলিল্লাহ গ্রুপেই আছেন আপনারা। এখান থেকে আপনারা চাইলে কি করতে পারবেন, ক্লাসগুলা আগেরটা রিপিট করে নিতে পারবেন। তো এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে কন্টেন্ট ইজ কিং। মানে মার্কেটিং এর ভাষায়, মানে মার্কেটিং জগতে কন্টেন্টকে বলা হচ্ছে কিং। মানে হচ্ছে কন্টেন্ট ছাড়া মার্কেটিং করা আসলে পসিবল না। আর কন্টেন্টের পাওয়ার অনেক হাই, অনেক হাই। ঠিক আছে? তো এই কন্টেন্টটা কিভাবে করে আমরা লিখবো, এটা যদি আমরা লেখা শিখতে পারি, তাহলে আমাদের মার্কেটিং এর 80% আমরা শিখতে পারবো, বাকিগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়। ঠিক আছে? ধরেন আপনি আহ, কি বলবো, এই যে যারা গান গায়, যারা গায়ক, তাদের থেকে গান যারা গায় তারা কিন্তু মানে যারা গিটার বাজায়, যারা হারমোনিয়াম বাজায়, যারা তবলা বাজায়, আপনি দেখবেন তাদের কিন্তু মানে তেমন একটা মানে আপনার নাম কাম কম হয় আর কি। হ্যাঁ, পপুলারিটি কম পায়। গায়ক যারা আছে তারা কিন্তু পপুলারিটি পায়। কারণ কি? কারণ হচ্ছে তারপরে সিনেমার শুটিং এর সময় যারা ক্যামেরা চালায় তারাও কিন্তু পপুলারিটি কম পায়, কিন্তু যারা অভিনয় করে তারা হচ্ছে পপুলারিটি বেশি পায়। এর কারণ হচ্ছে মার্কেটিং জগতে যে টুলস গুলা, যেমন ফেসবুক বুস্ট করা, তারপর হচ্ছে আপনার আপনার শিডিউল পোস্ট করা, ইভেন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে যত টুলস আছে এগুলো হচ্ছে ওই ক্যামেরাম্যানের মতো, এগুলো হচ্ছে গিটার বাজানোর ওই মিউজিশিয়ানের মতো। ঠিক আছে? যে জীবনে একবার আপনি শিখলে এটাকে মানে ওই আহামরি ডেভেলপ করা কিছু নাই, বা ওইটা এটার মধ্যে নতুনত্ব কম। হ্যাঁ, কিন্তু আপনার দেখবেন যারা গায়ক, যারা শিল্পী, যারা ছবি আঁকে, এদের মধ্যে কিন্তু নতুনত্ব আছে প্রচুর পরিমাণে। জীবনে যত বেশি শিখে তাদের কাছে মনে হয় এটা শেখা আরো অনেক বেশি বাকি রয়ে গেছে। তো কন্টেন্ট রাইটিংটা অনেকটা এরকম, যে এটা হচ্ছে শিল্প। কন্টেন্ট রাইটিংটা হচ্ছে একটা শিল্প। এটা আমরা যত বেশি প্র্যাকটিস করব আমরা তত বেশি শিখবো। মানে এটা বিষয়টা এরকম না যে আমি কন্টেন্ট রাইটিং করতে পারি আমার আর শেখা দরকার নাই, বিষয়টা এরকম না। আমরা যত বেশি শিখবো, মরার আগ দিন পর্যন্ত আমরা প্রতিনিয়ত এটা শিখতে থাকবো। কন্টেন্ট রাইটিং বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট সাধারণত অনেক ধরনের হয়, কিন্তু আমরা যারা আছি তারা সাধারণত যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিভিন্ন বিষয়সমূহকে বলা হচ্ছে কন্টেন্ট, বলা হচ্ছে কন্টেন্ট। আর এগুলো যে বা যাহারা লিখেন তারা হচ্ছে কন্টেন্ট রাইটার, এটা আমরা বুঝি। অর্থাৎ যাদের কাজ হলো কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্দিষ্ট কোনো টপিক, বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আকর্ষণীয়ভাবে তুলে ধরাকেই কন্টেন্ট রাইটিং বলে। তাহলে এই যে এখানে যে লেখাটা পড়তেছি, এই লেখাটা কি এমনি এমনি এখানে চলে আসছে, নাকি কেউ না কেউ লিখছে? কেউ না কেউ কিন্তু এখানে লিখছে। আমি যদি একটু অনলাইনে যাই, ধরেন এই যে সারা পৃথিবীতে এই যে গুগলের মধ্যে বলেন যেখানেই বলেন না কেন, আমি যদি আজকে মানে আপনার আহ গরমে লিখলাম হচ্ছে গরমে গরমে ত্বকের যত্ন লিখলাম, দেখেন গরমে কিভাবে ত্বকের যত্ন করবেন এটা নিয়ে কিন্তু প্রচুর লেখা আছে, প্রচুর। ঘি দিয়ে ত্বকের যত্ন, গরমে ত্বকের যত্ন, দেখেন এখানে গরমে কিভাবে ত্বকের যত্ন করবেন এই যে ছবিগুলা সেট করা, এখানে লেখা,
তারপর এই যে এখানে দেখেন লেখাটা একটু মানে ছোট বড় করে দেওয়া, তারপর হচ্ছে এখানে যা যা আছে, যা যা আছে এই সব কিছু গরমের ত্বকের যত্ন। এই যে বৈশাখ শুরু হতে না হতে গরম পড়তে শুরু করে দিয়েছে পুরোদমে লকডাউনের সুবাদে। এবার তেমন বাইরে বেরোতে হচ্ছে না বটে, কিন্তু তার জন্য কি আর গরম কমে? বিশেষ করে যাদের তেলে ত্বক, গরম আর ঘামের মানে এই যে বিষয়টা দেখেন, হ্যাঁ, কালার মাস্ক, তারপর হচ্ছে বেকিং সোডা, অ্যালোভেরা, লেবুর রস, এই যে এই বিষয়গুলো আমরা এখানে পড়তেছি, এটা কি এমনি এমনি চলে আসছে না, কেউ না কেউ এখানে লিখেছে, কেউ না কেউ কিন্তু কষ্ট করে লিখছে। হয়তো আমরা সাধারণত লিখি না, এই জন্য মনে করি কি আমরা সহজেই পড়ি, মনে করি যে এগুলো হচ্ছে ইন্টারনেটেই থাকে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে একজন ধরেন যে ভিডিও বানাইছে গরমে কিভাবে কি করবেন আপনি ত্বকের যত্ন নিবেন, এই যে ভিডিওটা বানাইছে এটাও কিন্তু একটা কন্টেন্ট। সে আগে কাগজ কলমে লিখছে, লেখার পরে এটাকে রেডি করছে, রেডি করে কি বলবে সবকিছু রেডি করে, এটাও কিন্তু একটা কন্টেন্ট। ঠিক আছে? এই যে এখানে 24.com এর মধ্যে দেখেন এখানে লিখছে কি কি ব্যবহার করতে হবে। তাহলে এটা এটা দেখালাম কেন, এখানে যা কিছু আছে অনলাইন জগতে অফলাইন জগতে, আমরা লেখালেখি থেকে শুরু করে বিজ্ঞাপন বা ইসের জন্য যা দেখি সবই কিন্তু কোনো না কোনো কন্টেন্ট, এগুলা কেউ না কেউ লিখেছে। এখন আপনি কোন কন্টেন্টটা পড়বেন? এখানে আমি দেখাইলাম অনেকগুলা কন্টেন্ট, দেখেন এখানে দেখাইলাম। তাহলে এগুলা মানুষ লিখেছে কেন? নিশ্চয়ই পড়ার জন্য লিখছে। এখন আপনি পড়বেন কোনটা? আপনি পড়বেন ওইটাই যেটা আপনার কাছে আকর্ষণীয় মনে হবে, যেটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হবে, আপনি কিন্তু ওইটাই পড়বেন। এখন আপনি যেহেতু আকর্ষণীয় কন্টেন্ট পছন্দ করেন, আপনি যেহেতু যুক্তিপূর্ণ কন্টেন্ট পছন্দ করেন, তার মানে আপনাকেও যুক্তিপূর্ণ আকর্ষণীয় কন্টেন্ট লিখতে পারতে হবে। যদি আপনি লিখতে না পারেন আপনারটা কেউ পড়বে না। সহজ হিসাব। বুঝাইতে পারছি কিনা বিষয়টা? আমরা যেটা পছন্দ করি। এবার আসেন তাহলে, সহজ কথায় কন্টেন্ট রাইটিং হলো কোনো বিষয়ের উপর 100 বা 200 বা ততোধিক শব্দের লেখা তৈরি করা, যা কোথাও থেকে কপি করে, পুরো কপি না করে পুরোটা নিজের ভাষায় লেখা। যেমন আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে দেখেন, আমরা কপি পেস্ট করতে উস্তাদ। ফেসবুকে কোন একটা ভালো কন্টেন্ট পাইছি, এটাকে কপি পেস্ট করে দিই। ঠিক আছে? তো কপি পেস্ট করলাম, যে এটা তো আমার নিজের কন্টেন্ট না, এটা তো এক ধরনের অপরাধ যে আমি আরেকজনের কন্টেন্ট নিজের নাম বলে চালায় দিলাম। ঠিক আছে? তাহলে আমাদেরকে কন্টেন্ট লিখতে পারে, আমরা যে কন্টেন্ট লিখতে পারি না বিষয়টা কিন্তু তা না, আমরা কন্টেন্ট লিখি, কিন্তু যে কন্টেন্ট লিখি ওই কন্টেন্ট দিয়ে আমাদের ইনকাম হয় না। হ্যাঁ, আমাদের ফেসবুকে ঢুকলে বোঝা যায় যে আমরা কত সুন্দর সুন্দর কন্টেন্ট লিখতে পারি। আমাদের কন্টেন্ট পড়ে অনেক মানুষ আবেগে কাঁদে। ঠিক আছে? মানে এরকম ভালো ভালো কন্টেন্ট লিখতে পারে, কিন্তু এই কন্টেন্ট দিয়ে 4 আনা বসে ইনকাম হবে না যদি আমরা বিজনেস রিলেটেড কন্টেন্ট যদি আমরা না লিখি, বা যেটা দিয়ে আমাদের উপকার আসবে। ঠিক আছে? এরপর হচ্ছে কন্টেন্ট রাইটিং শিখে নিতে পারলে আপনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করে বিভিন্ন সাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখন আসেন আমি আপনাদেরকে একটা অনেস্টলি একটা কথা বলি, কন্টেন্ট রাইটিংটা অনেক দামি একটা স্কিল, অনেক দামি সারা পৃথিবীতে। এখন শুধু বাংলায় তো বটেই, মানে ইংরেজিতে কন্টেন্ট লেখার লোক যে পরিমাণ পাওয়া যায়, বাংলায় লেখার লোক এই পরিমাণ পাওয়া যায় না। মানে যারা আমাদের দেশের ব্যবসায়ীরা, এরা বাংলায় কন্টেন্ট মানে লেখার লোক খুঁজে পায়, খুব খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায় আমাদের। যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন তারা এই বিষয়গুলো জানেন। তো আপনার, আচ্ছা, এনাকে বলছে যে আমাকে ফেসবুক গ্রুপে আহ একজন লেখছে আপনাদের জ্বালায় তো ক্লাস করা যাচ্ছে না। আচ্ছা, এগুলা চ্যাটিং না করে আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করি। গ্রুপে অ্যাড করা হয় নাই, হয়ে যাবে, আপনি যোগাযোগ করেন, হয়ে যাবে। আহ এই মুন্না একটু চ্যাট বক্সটা অফ করে দাও প্রয়োজন। জি ভাই, অফ হ্যাঁ, করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, ওকে। ভালো হবে। ঠিক আছে, ওইখানে সবাই ফোকাস চলে গেছে আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কন্টেন্টটা অনেক দামি একটা জিনিস। আপনি যদি আহ, মানে আপওয়ার্কে যান, ফাইবারে যান, মানে আপনি একটা প্রতিষ্ঠান দিলে দেখবেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটার টুকটাক পাওয়া যায়।
বাট আপনি বিজ্ঞাপন দিয়ে এও কিন্তু কন্টেন্ট রাইটার পাওয়াটা খুব মুশকিল। এবং কন্টেন্ট রাইটার সাধারণত হচ্ছে ফটোগ্রাফারের মতো, এই কন্টেন্ট রাইটাররা সাধারণত কন্টেন্ট রাইটিং এর উপরে মানে দেয় কম, মানুষ জব দেয় কম, কিন্তু এটার উপরে আপনি কন্ট্রাক্ট বেস কাজ করতে পারবেন সাধারণত। তাহলে কন্টেন্ট রাইটিং দিয়ে আপনি কি করতে পারবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে। আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে বড় দুটা মার্কেট প্লেস আছে যেখানে আপনার মার্কেট করে বা যেখানে যে মার্কেট প্লেসে কাজ করে মানুষ হাজার হাজার ডলার ইনকাম করতে পারে। আমরা এরকম দুটা মার্কেট প্লেসের কথা বলতেছি, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে আপওয়ার্ক। চলেন একটু আমরা ফাইবারে যাই। এটা হচ্ছে ফাইবার। তাহলে এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে কাজ পাচ্ছে, কাজ নিচ্ছে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর ওয়ার্ল্ডের অনেকগুলা দেশ এখানে এসে কাজ দিচ্ছে, প্রতিনিয়ত কাজ দিচ্ছে। তাহলে এখানে আসার পরে দেখেন কন্টেন্ট রাইটিং এর উপরে প্রচুর কাজ আছে। দেখেন কন্টেন্ট রাইটিং এর উপরে প্রচুর কাজ আছে। এই যে এখানে কন্টেন্ট $15, $55, তারপর $85, হ্যাঁ প্রচুর কাজ আছে। আমরা যদি একটু আপওয়ার্কে যাই, দেখেন আপওয়ার্কে যদি যাই, আমরা যদি সার্চ করি, দেখেন কন্টেন্ট রাইটিং এর উপরে কিন্তু অনেকগুলা কাজ আছে। দেখেন এখানে পার আওয়ার $35। এখানে উনি বলতেছে আমি 1 ঘন্টা কাজ করে দেবো, 1 ঘন্টা তোমার কন্টেন্ট রাইটিং করে দেবো, তুমি আমার স্ক্রিন শেয়ার নিয়ে দেখবা। আমাকে প্রতি ঘন্টায় $60 করে দিতে হবে। প্রতি ঘন্টায় উনি চাচ্ছে হচ্ছে মানে আপনার $100, তার মানে হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে $65, $80, $50, মানে কন্টেন্ট রাইটিং এর উপর কিন্তু অনেক মানে হাই রেটের কাজ পাওয়া যায়। হ্যাঁ, হাই রেটের কাজ পাওয়া যায়। সুতরাং আমরা যদি কন্টেন্ট রাইটিংটা আস্তে আস্তে করে শিখে ফেলি, বা এটার উপরে যদি আমরা দক্ষতা অর্জন করি, তাহলে আমরা এর পরবর্তীতে যে আলোচনাগুলো করব এই আলোচনাগুলো যদি আমরা আজকে থেকে ফলো করি, আল্লাহ চাইতে অনেক ভালো কন্টেন্ট রাইটিং করতে পারবো আমরা। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত ভালো কন্টেন্ট রাইট করতে পারবো। এটার প্রমাণ কি? ভাই স্ক্রিনটা শেয়ার এটা অফ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এটা 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 পারবো কেন? এটা পারার কিছু কারণ আছে। এটা পারার অন্যতম কারণ হচ্ছে আপনাকে কন্টেন্ট রাইটিং করতে গেলে আপনাকে যত বেশি মানুষ কারেকশন দিবে, আপনি তত দ্রুত আপনি কন্টেন্ট রাইটিং করে ভালো করতে পারবেন, যত কারেকশন আপনি পাবেন। আমি আল্লাহর ঠিক জন্য আছে। আর এখানে যেহেতু আমাদের এখানে যেহেতু প্রচুর আমরা ভাই বোন আছি একসাথে, সবাই মিলে যদি সবার কারেকশন করা শুরু করি, গিয়ে দেখবেন যে আমাদের থেকে ভালো কন্টেন্ট রাইটিং করতে পারে এরকম লোক খুব কমই আছে, এবং খুব দ্রুত নিজেদেরকে তৈরি করা সম্ভব। তাহলে এটার উপরে কিন্তু চমৎকার কেরিয়ার আছে, আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণে। তাহলে কন্টেন্ট রাইটিং এটাও কন্টেন্ট, তারপর হচ্ছে ভিডিও ক্রিয়েট করা এটাও কিন্তু কন্টেন্টের মধ্যেই পড়ে। এটা আরো শক্তিশালী ইমেজ ক্রিয়েট করা, ব্যানার তৈরি করা, অডিও শুধুমাত্র ভোকাল দিয়ে, ভয়েস আর্টিস্ট যারা আছে, ওইটাও কিন্তু একটা কন্টেন্ট। তো আমরা আসলে সবগুলা কন্টেন্ট নিয়ে আলোচনা করব না। আমরা ভিডিও কন্টেন্ট এবং ইমেজ কন্টেন্টের আমাদের আলাদা ক্লাস আছে, ওই ক্লাসে আমরা আপনাদের এই কন্টেন্টের বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে ফেসবুকে আমরা যে কন্টেন্টটা লিখি, সাধারণত লেখার কন্টেন্ট, এই বিষয়টা নিয়ে আমরা জোর দিব। একজন কন্টেন্ট রাইটারের কারণে আপনার দেখা যাচ্ছে যে একজন কন্টেন্ট রাইটারের
কি ধরনের দক্ষতা জ্ঞান থাকতে হয়। প্রথম কথা হচ্ছে বাংলা বা ইংরেজি যে ভাষাতেই কন্টেন্ট রাইটিং করতে চাক না কেন, তার ভাষা সম্পর্কে ভালো, ওই ভাষা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এখন সেটা যদি হয় চট্টগ্রামের ভাষায়, তাহলে চট্টগ্রামের ভাষার উপরেই ভালো ধারণা থাকতে হবে। এখন কিন্তু ভালো একটা মানে ট্রেন্ড শুরু হয়েছে। আমি যে আদিত্য নামে একটা ছেলে, ওর একটা পেজ আছে, আমি দেখলাম যে নোয়াখালী ভাষায় ও রান্না বান্নার যে পুরো অনুষ্ঠানটা, এটা সে নোয়াখালী ভাষায় সে ওটা প্রেজেন্ট করে, পুরো নোয়াখালী ভাষায়। এটা দেখলাম যে মানে ওই জিনিসটা এত সুন্দর করছে, যে এটা শুধুমাত্র ও কি রান্না করতেছে এটা মানুষ দেখে না, ও কি বলতেছে এটা মানুষ দেখে। তার মানে হচ্ছে ও এই ভাষাটাকে একবারে ফুল ওই ভাষাতেই বলতেছে। হ্যাঁ, আবার অনেকে দেখা যাচ্ছে যে চট্টগ্রামের ভাষায় নিউজ করতেছে। হ্যাঁ, চট্টগ্রামের ভাষায় লাইভ নিউজ করতেছে। মানে আপনার বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলগুলোতে চট্টগ্রামের ভাষায় কথা বলতেছে। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আপনি চট্টগ্রামের ভাষায় বলেন, নোয়াখালী ভাষায় বলেন, কুমিল্লার ভাষায় বলেন, আপনার ধরেন যে আপনার ময়মনসিংহের ভাষায় বলেন, বা আপনার ভাষায় বলেন, যে ভাষাতেই বলেন না কেন আপনাকে ওই ভাষা সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। এখন আপনি বলতে গেছেন নোয়াখালী ভাষা, এর মাঝখানে মিক্সড চলে আসছে পাবনার ভাষা, কিছু চলে আসছে মনে করেন ময়মনসিংহের ভাষা, হবে না। তাহলে আপনি ইংরেজিতে লেখেন, বাংলায় লেখেন, অথবা স্থানীয় ভাষায় লেখেন, যে ভাষাতে লেখেন আপনাকে ওই ভাষা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। প্রাঞ্জল ভাষায় কন্টেন্ট রাইটিং করতে পারা, এবং ভাষাটা হয়তো সহজ সাবলীল। ঠিক আছে, আপনি এমন একটা ভাষা লিখলেন যে ভাষাটা বুঝতেই মানুষের দাঁত ভেঙে, মানে বুঝতেই মানুষের খবর হয়ে যায়। এরকম ভাষায় কন্টেন্ট লিখে আপনি হয়তো কবি সাহিত্যিক হতে পারবেন, কিন্তু এরকম ভাষায় কন্টেন্ট লিখে আপনি সেল করতে পারবেন না কোনোদিন, আপনি মার্কেট পাবেন না কখনো। ওই যে একটা কথা আছে যে চিল্লায় কি মার্কেট পাওয়া যায়, ঠিক এরকমই বলবো যে আপনি কঠিন কঠিন শব্দ দিয়ে একদম মানে সাহিত্যের চরম মানে লেভেলের আপনি মানে আহ, ইয়ে দিয়ে আপনি কখনো মার্কেট পাবেন না। মার্কেট পাইতে গেলে আপনাকে প্রাণচঞ্চল ভাষায়, যে ভাষাটা মানুষ বুঝে, এই ভাষা দিয়ে আপনি কি করতে হবে। দেখেন, রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং নজরুল কাজী নজরুল ইসলামের গান, এটা কিন্তু সাধারণ সবার জন্য না। সবাই কিন্তু ওনাদের গানগুলা কিন্তু এরকম ভাবে বুঝতে পারে না, বা বুঝার মতো ওই অ্যাবিলিটিও কিন্তু সবার নাই। ঠিক আছে, কারণ ওই ওয়ার্ড শব্দ এগুলো বুঝে না। কিন্তু আপনি দেখেন বাউল আব্দুল করিমের গান, যে গাড়ি চলে না চলে না, এই ধরনের অনেকগুলা গান আছে যেগুলা বিখ্যাত গান। এই গানগুলা কিন্তু একবারে মানে জনসাধারণ থেকে শুরু করে একবার কৃষক মজুর এরাও কিন্তু বুঝতে পারে। তাহলে আপনাকে কন্টেন্ট রাইটার হইতে হবে বাউল আব্দুল করিমের মতো, যে আপনাকে এমন ভাবে লিখতে হবে যেন সাধারণ মানুষরাও যেন কন্টেন্টটা বুঝে, মানে বুঝানোটা হচ্ছে মূল বিষয় এখানে। আপনার সাহিত্যিক কারিশমাটা বোঝানো আপনার মূল বিষয় না। লেখার মধ্যে বৈচিত্র্য নিয়ে আসতে পারতে হবে, সঠিক বানানের কন্টেন্ট রাইটিং করতে পারা, বানানো অবশ্যই ঠিক রাখতে হবে। ভালো কন্টেন্ট তৈরি করার উপায়, বিভিন্ন ভালো কন্টেন্ট পড়ে একটি সামগ্রিক ধারণা তৈরি করা। তার মানে প্রচুর কন্টেন্ট আপনাকে পড়তে হবে। বিশেষ করে কোন কন্টেন্ট গুলা পড়তে হবে, আপনি যে বিষয়ের উপর কন্টেন্ট লিখতে চাচ্ছেন ওই বিষয়ের উপরে কন্টেন্ট, ওই বিষয়ের উপর কন্টেন্ট পড়তে হবে। এবং আপনার যারা ইয়ে রয়েছে, কম্পিটিটর রয়েছে, তাদের কন্টেন্টটা একটু বেশি পড়তে হবে। অন্যের কন্টেন্ট কপি পেস্ট না করে স্বতন্ত্র কন্টেন্ট তৈরি করা, হ্যাঁ, এটা কন্টেন্ট তৈরির একটা উপায়। বানান এবং বাক্যের গঠনের দিকে খেয়াল রাখা। এরপরে হচ্ছে আপনার নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কোনো তথ্য প্রদান করা যাবে না। এখন আপনি কোন একটা কন্টেন্টের মধ্যে লিখলেন যে বাংলাদেশে এই মুহূর্তে প্রতিবন্ধী আছে 1 কোটি, তা আপনি এটা নিজের মতো করে বানায় লিখতে পারেন না। আসলে 1 কোটি আছে কিনা এটার জরিপ তথ্য আপনি কোথায় পাইছেন, বা কত আছে, এটা আপনাকে ওই বিষয়ের উপর জেনে এরপরে আপনাকে কি করতে হবে, লিখতে হবে। নির্দিষ্ট কোনো তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য সূত্র উল্লেখ করতে হবে কন্টেন্টের মধ্যে। যেমন ধরেন কোনো একটা বিষয়, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রিল্যান্সারদেরকে আহ, স্বীকৃতি দিয়েছেন। এখন স্বীকৃতি দিয়েছেন এটা ধরেন যে ম্যাক্সিমাম মানুষ জানে না যে এটা প্রধানমন্ত্রীর নামে আপনি কথাটা চালাই দিচ্ছেন। এখন সত্যি সত্যিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকৃতি দিছে, কিন্তু
যদি এরকম হয় যে আপনাকে ম্যাক্সিমাম মানুষ চিন্তা করতে যে প্রধানমন্ত্রীর নামে একটা কথা চালাই দিছে, এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রধানমন্ত্রীর কোন কোথায় বলছে এই পত্রিকার লিঙ্কটা অথবা ইউটিউবের লিঙ্কটা বা কোথাও একটা এভিডেন্স, আপনাকে লিঙ্ক সহ তথ্যসূত্র উল্লেখ করে দিতে হবে যে অমুক জায়গা থেকে তথ্যটা কালেক্ট করা হয়েছে। এটা বিষয়টা এরকম না যে ফেসবুকে আপনার কারো নামে একটা লিখে দিলাম আর এটা ভাইরাল হয়ে গেল। কারণ ফেসবুকটা কিন্তু অলরেডি ডাস্টবিনের মতো, ডাস্টবিন থেকে ভালো একটা কিছু পাওয়া যেরকম কঠিন, ফেসবুকে খারাপ জিনিসের সংখ্যা বেশি বলতে আপনি খারাপ একটা পোস্ট দিবেন, এটাতে যে পরিমাণ লাইক কমেন্ট পড়বে, ভালো পোস্টের মধ্যে এই পরিমাণ লাইক কমেন্টস পড়বে না। বুঝাইতে পারছি কিনা বিষয়টা? তো সেখানে আপনার ধরেন এই ধরনের কন্টেন্ট কিন্তু মানুষ কম পড়বে, কিন্তু কম পড়লেও এই ধরনের কন্টেন্টের থেকে আপনি ইনকাম করতে পারবেন অনেক বেশি। যেমন আমাদের আবু সুফিয়ান ভাই আছে এখানে, আবু সুফিয়ান ভাই, তাহলে আবু সুফিয়ান ভাইয়ের নামে যদি আমি লিখি এখন যে এই সেই মানে আমি বলবো যে এই সেই লোক যে যে আমার সাথে কি করছে, প্রতারণা করছে, মানে এই সেই প্রতারক আবু সুফিয়ান, যে শত শত মানুষের সাথে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বলেন আমি যদি এটা লিখে তার ছবিটা দিয়ে পোস্ট করি, এখন আবু সুফিয়ানের সাথে আমার অনেক বিষয়ে দ্বন্দ্ব থাকতে পারে, সমস্যা থাকতে পারে, বাট এটা দিয়ে যদি পোস্ট করি, বলেন তো এটার নিচে পজিটিভ কমেন্টস বেশি পড়বে না নেগেটিভ কমেন্টস বেশি পড়বে? হ্যাঁ, সবাই বলবে যে হে আসলে দেখে তো বোঝা যাচ্ছে না এরকম লোক, আসলে মানুষ প্রতারক হয়। হ্যাঁ, মানে আমরা আসলে বুঝি না, মানুষ এত খারাপ হয়, একে ফাঁসিতে ঝুলানো উচিত, টুকরা টুকরা করা উচিত, এরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, দেখবেন যে ঝড়ের বেগে কমেন্টস পড়তেছে। অথচ আমি যে কথাটা লিখলাম, হয়তো আবু সুফিয়ানের সাথে আমার হয়তো মানে পারিবারিক ভাবে জমি জমা নিয়ে কোনো একটা দ্বন্দ্ব থাকতে পারে, বা কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, আমি কিন্তু একটা স্ট্যাটাস মেরে দিলাম, এটা কিন্তু মানুষ দেখবে না যে এটা তার সাথে আমার কি সম্পর্ক, এখানে ঝড়ের বেগে কমেন্টস পড়তে থাকবে। কারণ আমাদের দেশটা হচ্ছে কি, হুজুকে হুজুকে বাঙালি একটা কথা আছে, হুজুকে আমরা কি করি, স্ক্রিন শেয়ার আমি ইচ্ছা করেই করি নাই, আবার যখন দরকার হবে স্ক্রিন শেয়ার করব। এটা নিয়ে আপনারা অরিট হবেন না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে আহ, ধরেন যে এই যে বিষয়গুলা, দেখেন বাংলাদেশ হচ্ছে ব্লু হোয়েলের দেশ, আমি বলি আর কি ব্লু হোয়েলের দেশ। একটা সময় ছিল আলিফ লালার মানে যুগ, আলিফ লালার যুগ অনেক পাইছেন। মানে ওই সময় মানুষ আলিফ লালা দেখতো আর কি, মানে মানুষ সাদা কালো টেলিভিশনে একদম ঘরের বাইরে টিভি নিয়ে এসে বাজার থেকে ব্যাটারি ভাড়া করে নিয়ে এসে আলিফ লালা দেখতো। ওই সময় একটা আলিফ লালার একটা জোয়ার ছিল। এরপরে এখন ধরেন যে মানুষ যে কোনো কিছুতে ভাইরাল হতে চায়, এখন ফেসবুকে ভাইরাল হওয়াটা এটা হচ্ছে ট্রেন্ড হয়ে গেছে এখন। এখন এই ভাইরাল হতে গিয়ে তার মনে করেন যে জুতা খুলবে নাকি শার্ট খুলবে, যা খুলতে হয় তাই খুলবে, কিন্তু কথা হচ্ছে ভাইরাল হইতে হবে। চুল একটু এলোমেলো করে কাটতে হবে, অথবা মনে করেন যে কি করবে না করবে বুঝতেছে না, কিন্তু ভাইরাল হতে হবে, এটা হচ্ছে তার মূল লক্ষ্য, জীবনের মূল লক্ষ্য হচ্ছে এটা। এখন এটা হচ্ছে ট্রেন্ড। দেখেন আমি ছোট্ট একটা বিষয় বলি আপনাদেরকে, আপনারা যদি এটা না বলে দেই, তাহলে ফেসবুক থেকে প্রতারিত হওয়ার আপনারা অনেক বড় সম্ভাবনা আছে। ফেসবুকে জীবনে যাই করতে যাবেন, সেখানেই দেখবেন যে আপনার ফেসবুক ওই সাবজেক্ট নিয়ে ওই পেশা নিয়ে সমালোচনা আছেই, এটা জেনে বুঝে সমালোচনা থাকবেই। ধরুন ব্লু হোয়েল নাম শুনছেন, ব্লু হোয়েল গেম, এরকম এই গেমের নাম শুনছেন কে কে, একটু লাইক দেখি। ব্লু হোয়েল গেম বাংলাদেশে একটা আলোচিত ভাইরাল একটা বিষয়, এই কয়েক বছর আগের কথা বলতেছি। মানে ভাইরাল মানে কি, এটা এমন ভাইরাল হয়েছিল যে বাংলাদেশে ব্লু হোয়েল গেম খেলে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্লু হোয়েল গেম খেলে বিভিন্ন তরুণী আত্মহত্যা করতেছে, এবং ওই সময়ে হসপিটালে কোনো তরুণ তরুণী ভর্তি হইলেই সাংবাদিকরা দৌড়ায় গিয়ে ক্যামেরা নিয়ে ধরতো যে আপনি ব্লু হোয়েল গেমের কত নম্বর স্টেজ আছেন, আপনি ব্লু হোয়েল গেম তো খেলেন নিশ্চিত, এটা কত নম্বর স্টেজ আছেন বর্তমানে এখন। বুঝতে পারছেন নাকি বিষয়টা? হ্যাঁ, এরপরে হচ্ছে, স্যার আমি তো ক্লাসে, হ্যাঁ হ্যাঁ সকাল 7টার সময় পাওয়া গেছে, বিস্তারিত জানি না, পরে স্যার জানতে বলছেন ক্লাস আছে।
তো ব্লু হোয়েল গেম খেলে কি কত নম্বর স্টেজ আছে এটা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন। এটা নিয়ে সরকার পর্যন্ত বিবৃতি দিছে, সরকার গভর্নমেন্ট, যে ব্লু হোয়েল গেম খেলা যাবে না, এটা থেকে সতর্ক থাকতে হবে, এটা সেটা। হ্যাঁ, দেশের যুব সমাজকে বাঁচাইতে হবে। এরপর হচ্ছে প্রত্যেক দিন টেলিভিশনে এটা নিয়ে টক শো হয়েছে, ব্লু হোয়েল গেম থেকে যুব সমাজকে কিভাবে রক্ষা করা যায়। প্রতিদিন পত্রিকার হেডলাইন, ব্লু হোয়েল গেম খেলে আজকে ওইখানে একজন আত্মহত্যা করছে, এটা করছে সেটা করছে। এইভাবে টানা মানে 15-20 দিন চলার পরে তারপরে উল্টা, তারপরে গবেষণা যারা করতেছে এটা নিয়ে, তারা পত্রিকা রিপোর্ট প্রকাশ করলো যে ব্লু হোয়েল গেম বলতে বাংলাদেশে কিছুই নেই। এবার বলেন, যে গেম নিয়ে ভাইরাল, যে গেম, মানে এরপরে রিপোর্ট আসলো যে ব্লু হোয়েল গেম বাংলাদেশে খেলা সম্ভব না, এই গেম বলতে বাংলাদেশে কিছু নাই। আপনাদের এটা মনে আছে কার কার, একটু হাত দেখি, মানে লাইক দেখি একটু, যে এটা আমাদের এই কাহিনীটা মনে আছে। হুম, আচ্ছা, তাহলে দেখেন, অথচ এটা কত বড় একটা ভাইরাল বিষয়, সাংবাদিক পর্যন্ত এটা নিয়ে কি করতেছে, রিপোর্ট করতেছে, গভর্নমেন্ট বিবৃতি দিছে, লাস্টে গিয়ে দেখালো যে ব্লু হোয়েল গেম বলতে কিছুই নেই। তাহলে এত বড় একটা বিষয় যদি এরকম ভাবে মিথ্যা প্রচারণা ভাইরাল হতে পারে, তাহলে ফেসবুকে যে কোনো মিথ্যা জিনিস ভাইরাল হতে পারে, এটা নিয়ে আপনার অবাক হওয়ার কিছু নাই, যে কোনো মিথ্যা জিনিস ভাইরাল হতে পারে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক না থাকলে দেখবেন যে আপনি যে পেশাতেই কাজ শুরু করছেন, এই পেশাতেই দেখবেন কেউ না কেউ একটা স্ট্যাটাস দিছে, আপনি স্ট্যাটাস দেখে মন খারাপ করে কাজ ছেড়ে দৌড় দিচ্ছেন। পৃথিবীতে এমন কোনো পেশা নাই যার যে পেশার সমালোচনা নাই, এটা মনে রাখতে হবে সবসময়। এমন কোনো পেশা নাই যে পেশার সমালোচনা নেই। তাহলে আপনি করবেনটা কি? হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা এখানে যারা আসছি তাদেরকে মাথায় রাখতে হবে, কে কি বললো আমাদের দেখার বিষয় না। আমরা এখানে ক্লাস করতে আসছি, আমরা ক্লাস করব, আমরা স্কিল নেব, আমরা শিখবো। আমরা এখানে স্কলারশিপে চান্স পেয়েছি, স্কলারশিপে আমরা ক্লাস করতেছি, এর জন্য কোম্পানি একটি টাকাও আমাদের কাছ থেকে নেয়নি। ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল কোর্স করার জন্য আমরা এখানে আসছি, ওটা আমরা অবশ্যই করতে পারবো, এবং অনেকেই করেছি, আবার অনেকেই হয়তো পাই নাই ক্লাসটা। আবার যদি আপনার রিপিট করতে চান রিপিট করতে পারেন। আবার আপনি ওই ক্লাসটা আবার কি করেন, গ্রুপের সাথে থেকে টিচারদের সাথে কানেকশন করে আবার প্র্যাকটিস করা শুরু করেন। সকল দিক দিয়ে আমরা আন্তরিক, এবং এই বিষয়টা নিয়ে আপনার কাজ করতে পারেন। সো বিভিন্ন ধরনের কন্টেন্ট, উল্টাপাল্টা কন্টেন্ট মানুষ লিখে অনেক টাকা ইনকাম করে, কিন্তু আপনারা হালাল কন্টেন্ট লিখবেন। বুঝতে পারছি বিষয়টা? মানে কন্টেন্ট, হারাম কন্টেন্ট আছে, আবার হালাল কন্টেন্ট আছে। আমরা কি হালাল কন্টেন্ট লিখতে চাই নাকি হারাম কন্টেন্ট লিখতে চাই, কোনটা? তা আমরা আমাদের ইনকামটা হারাম করতে চাই না। যেমন অনেকেই আছে উল্টা পাল্টা কন্টেন্ট লেখে, যে এ কি করলেন অমুক, এখন এ কি করলেন অমুক, এটাও কিন্তু একটা কন্টেন্ট, কিন্তু এই কন্টেন্টের ভিতরে গিয়ে দেখা গেছে কিছুই করে নাই, শুধু শুধু মানুষকে ধোঁকাবাজি দিয়ে নিয়ে আসার একটা ব্যবস্থা করতেছে। হ্যাঁ, আপনি লিখলেন যে লকডাউনের এই অভাবের কারণে, লকডাউনের এই সংকটকালীন অবস্থায় মা সহ, বাচ্চা সহ, 2 বাচ্চা সহ মাকে বিক্রি করে দিলেন মাত্র 200 টাকায়। মানুষ কি এটা পড়বে কিনা বলেন? 2 বাচ্চা সহ মাকে বিক্রি করে দিলেন মাত্র 200 টাকায়। এখন মানুষ এটা পড়া শুরু করছে, এখন নিচে গিয়ে দেখে যে মা হচ্ছে একটা মুরগি আর তার 2টা বাচ্চা, এই 2টা সহ বিক্রি করে দিচ্ছে কি আপনার মাত্র 200 টাকা। কিন্তু আপনি তো এটা ওয়ান কাইন্ড অফ ধোঁকাবাজি করছেন। এরপরে একদিন লিখছে একটা হেডলাইনে যে আপনার খালেদা জিয়া মা হয়েছেন। এটা তো একটা হট নিউজ, খালেদা জিয়ার মা কেমনে হইলো? তো এখন এটা হচ্ছে হেডলাইন, মানুষ পত্রিকা কিনে পড়া শুরু করছে। পত্রিকা পড়ে দেখে নিচে লেখা হচ্ছে যে কোন একজন নেতা আর কি, মানে কোন একজন নেতা বা মন্ত্রী লেভেলের লোক, সে খালেদা জিয়াকে মা ডাকছে, যে আপনি আজকে থেকে আমার মায়ের মতো। এখন বলছে আমার মায়ের মতো, এটা হেডলাইন দিছে খালেদা জিয়া মা হয়েছেন। এই যে অদ্ভুত অদ্ভুত কন্টেন্ট লিখে, শিরোনাম লিখে মানুষকে ধোকায় ফেলানো, এই ধরনের ধোকায় আমরা ফেলবো না। এই ধরনের ধোকায় ফেলে যদি আমরা ইনকাম করি, তাহলে আমরা দেখবেন যে আহ, ভালো কিছু করবো না। গত কয়েকদিন আগে আমাকে একজন সাংবাদিক ফোন দিছে যে আপনারা কি অবস্থায় কি করেন না করেন। তা আমি বললাম যে আমরা এরকম ক্লাস করতেছি, স্কলারশিপ দিচ্ছি, ছেলে মেয়েদেরকে শিখাচ্ছি। তো সে বলল যে ঠিক আছে, আমি আপনাদের বিষয়টা রিপোর্ট করব।
আমি বললাম আপনি তো পজিটিভ রিপোর্ট করবেন না। বলে কেন ভাই পজিটিভ রিপোর্ট করবো না কেন? আমি পজিটিভ রিপোর্ট করলে কোনো সাংবাদিকের পেট চলবে না, কারণ পজিটিভ রিপোর্ট আমাদের দেশের মানুষ খায় না, এটা হচ্ছে বাংলা কথা। বুঝাইতে পারছি বিষয়টা? নেগেটিভ রিপোর্ট না করলে কেউ কখনো খায় না। আপনি আজকে কোরআনের একটা আয়াত পোস্ট করেন, দেখেন কয়টা লাইক কমেন্টস পান। অথচ আপনি লেখেন পাঁচটা, মানে পাঁচজন ইন্ডিয়ার দেখলাম সেদিন, মানে ইন্ডিয়ার কয়েকজন নায়িকার ঠোঁটের ছবি দিয়ে লিখছে, যে হেডলাইন দিছে যে বলুন তো এটা কার ঠোঁট। এইবার মানে এখানে লাইক কমেন্টের ঝড় বয়ে গেছে। তাহলে পজিটিভ জিনিস দিয়ে আপনি ফেসবুকে ভাইরাল কোনোদিন হইতে পারবেন না। এটা আপনাকে আগে প্রথমত কনভিন্স হইতে হবে। কিন্তু পজিটিভ জিনিস দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনাদের কি হওয়া দরকার, ভাইরাল হওয়া দরকার না ইনকাম হওয়া দরকার, কোনটা? যারা ভাইরাল হতে চান তারা আপনার টিকটক সেলিব্রিটি হয়ে যান, ঠিক আছে, কিন্তু ইনকাম পাবেন না, ওই সারা জীবন ফকির ফকিরই থাকবেন, ঠিক আছে। তো আমরা কি সবাই মোটামুটি কি ভাইরাল হতে চাই, নাকি আমরা ইয়ে হতে চাই? সরি আশাফ ভাই, বুঝাইতে পারছি কিনা বিষয়টা? তো এটা হচ্ছে বিষয় আর কি। আমরা আবার মূল আলোচনায় চলে যাই। তাহলে এখানে অনেক বড় লেখা না লিখে প্যারা প্যারা আকারে ছোট করে লিখতে হবে, কারণ এখনকার মানুষের ধৈর্য নাই। হ্যাঁ, আমরা এই বিটিভির যুগ নাই যে একটা চ্যানেল দেখে দেখে ঝিরঝির করলেও দেখবে মানুষ বসে বসে, যে শুধু টিভি আছে বাংলাদেশে একটা বিটিভি। এখন এটা ঝিরঝির করলেও দেখতে হবে, এটা টুট করে থাকলেও দেখতে হবে। সেই যুগ আর নাই, এখন মানুষ চ্যানেল হয়ে গেছে বহুত, মানে কোনো বিজ্ঞাপন মানুষ দেখতে চায় না, এখন দ্রুত চেঞ্জ করে ফেলে, রিমোট সবার হাতে থাকে। তো সেই যুগে আপনি একবার বিশাল বড় গুরুত্বপূর্ণ লেখা, যত গুরুত্বপূর্ণ লেখাই হোক না কেন, অনেক বড় লেখা লিখে দিলে সেটা আর কি পড়বে না, ঠিক আছে। যথাযথ কিওয়ার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। নজর কাড়া একটি হেডলাইন হতে হবে, যদি ইফেক্টিভ কন্টেন্ট আমরা লিখতে চাই, নজর কাড়া হেডলাইন হতে হবে। কন্টেন্টের একটি সঠিক ভূমিকা রাখা, হ্যাঁ, কন্টেন্টের একটি সঠিক ভূমিকা রাখতে হবে। এরপরে হচ্ছে আপনার কন্টেন্টের বডি সুন্দরভাবে গুছিয়ে লেখা। অনুপ্রেরণামূলক উপসংহার তৈরি করা, মানে আপনি হতাশা দিয়ে কখনো শেষ করবেন না, কোনো কন্টেন্ট হতাশা দিয়ে শেষ করার দরকার নেই। যে বাংলাদেশে আপনি লিখলেন যে আহ, আপনার ঘরে বসে ফ্রিল্যান্সিং করুন, এরপর লিখলেন কন্টেন্টের ভূমিকা, যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এখন পিছিয়ে নেই, আমাদের ছেলে মেয়েরাও এখন ঘরে বসে কিছু না কিছু করার চেষ্টা করছে, এবং ফ্রিল্যান্সিং এ বাংলাদেশে এখন দ্বিতীয়। এটা হচ্ছে কন্টেন্টের বডি, ঠিক আছে। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বলছে সেটা বলছে, এটা বললেন। এবং অনুপ্রেরণামূলক উপসংহার তৈরি করুন, যে আমরা চাইলে আজকে থেকে যদি সিদ্ধান্ত নেই, তাহলে আমাদের দেশে আমরা সবাই মিলে চাইলে আমাদের নিজেদের আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে দেশের সামাজিক উন্নয়ন, নিজেকে উন্নয়ন করার সাথে সাথে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে পারি। এরকম একটা সুন্দর একটা মানে উপসংহার দিয়ে আপনি শেষ করেন। প্রত্যেকটা কন্টেন্টের আপনি এই চারটা ভাগে ভাগ করে আপনি কন্টেন্টটা শেষ করেন। মূলত হচ্ছে চারটা ভাগ। এখানে কন্টেন্ট টাইপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে টিউটোরিয়াল টাইপ আর একটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ টাইপ। টিউটোরিয়াল টাইপ হচ্ছে এই ধরনের কন্টেন্ট লিখতে বা তৈরি করতে হলে অবশ্যই এই বিষয়ের উপর অভিজ্ঞতা জ্ঞান থাকা জরুরি। যেমন আপনি এইচটিএমএল এর উপরে, এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ, মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইটের একটা ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল এর উপরে আপনি কি করবেন, একটা কন্টেন্ট লিখবেন, অবশ্যই এইচটিএমএল এর উপরে আপনার লেখাপড়া থাকতে হবে। আপনি হার্ডের উপরে একটা কন্টেন্ট লিখতে যাচ্ছেন, তাহলে হার্ডের উপরে আপনার বিশেষজ্ঞ হতে হবে। আপনি মানে ব্রেনের উপরে আপনি একটা কন্টেন্ট লিখতে যাচ্ছেন, তাহলে ব্রেনের উপরে আপনার বিশেষজ্ঞ হতে হবে, লেখাপড়া থাকতে হবে, জানতে হবে, শিখতে হবে। কিন্তু আপনি কোন একটা প্রোডাক্ট রিভিউ উপরে কন্টেন্ট লিখতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার এত লেখাপড়া না থাকলেও চলবে। শুধুমাত্র ওই কন্টেন্টটা ব্যবহার করে আপনি কেমন পাইছেন, কন্টেন্টটা মানে ওই প্রোডাক্টটা ব্যবহার করে আপনি কি সুবিধা পাইছেন, কি পাইছেন না পাইছেন, এইভাবে ধরনের মোটামুটি আপনি লিখে দিতে পারলে আপনি প্রোডাক্ট রিভিউ টাইপ কিন্তু যে কোনো ব্যক্তি লিখতে পারে। বুঝাতে পারছি বিষয়টা? তাহলে আমরা কন্টেন্ট লিখবো হচ্ছে প্রফিটেবল কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের টিউটোরিয়াল টাইপ, আর একটা হচ্ছে আমাদের ইয়ে হচ্ছে প্রোডাক্ট রিভিউ টাইপের। এই দুই ধরনের কন্টেন্ট আমরা লিখবো। কন্টেন্ট রাইটিং কেন দরকার?
প্রথম কথা হচ্ছে কন্টেন্ট রাইটিং মনের ভাব বিস্তারিতভাবে লিখিত আকারে প্রকাশ করার জন্য দরকার, অনলাইন মার্কেটিং করার জন্য দরকার, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য দরকার, এবং অনলাইনে প্রচুর পরিমাণ কাজ পাওয়া যায়, যে কাজটা নিয়ে আমরা কন্টেন্ট রাইটিং করে আমাদের জীবিকা আমরা চাইলে নির্বাহ করতে পারবো। এবং আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে আপনার ফেসবুকে আপনি আস্তে আস্তে করে নিজেকে তৈরি করেন, আপনি লিঙ্কডইনে একটা আইডি খুলেন কন্টেন্ট রাইটার হিসেবে, আপনি টুইটারে একটা আইডি খুলেন, আপনি ইনস্টাগ্রাম, আপনি পিন্টারেস্ট, মানে এই বিষয়গুলোতে আপনি কি করেন, আস্তে আস্তে করে ওইখানে মুভ করেন। মুভ করে করে আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি কন্টেন্ট রাইটিং এর স্কিলটা আস্তে আস্তে বাড়ায় তুলেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার দেশে এবং দেশের বাইরেও কিন্তু প্রচুর পরিমাণ কাজ পাওয়ার পসিবিলিটি আছে। কারণ একটা প্রতিষ্ঠান যে কোনো ব্যক্তিকে দিয়ে মনে করেন যে বানায় ফেলতে পারে, এই ওয়েবসাইট বানায় ফেলতে পারে, এসইও করাইতে পারে, কিন্তু কন্টেন্ট রাইটার খুঁজে পেতে সবচেয়ে বেশি তাকে বেগ পাইতে হয়। কারণ ওয়েবসাইটটা যত সুন্দরই হোক না কেন, কন্টেন্ট যদি সুন্দর না হয়, লেখা যদি সুন্দর না হয়, তাহলে এই ওয়েবসাইট থেকে মানুষ প্রোডাক্ট কিনবে না। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়ে আমি দেখেছি। কন্টেন্ট লেখার দৃষ্টিভঙ্গি, কন্টেন্ট লেখার দৃষ্টিভঙ্গি মানে আপনি কন্টেন্ট লিখবেন আপনি একজন রাইটার হিসেবে না। আপনি কন্টেন্ট যখন লিখবেন আপনি মনে মনে ভাববেন আমি অ্যাজ এ একজন পাঠক, বা আমি অ্যাজ এ একজন কাস্টমার, আমি একজন ট্রাফিক। তাহলে আমি ট্রাফিক হয়ে কি কি চাই, আমার ওই চাওয়াটা কি, তাহলে ওইটাকে কেন্দ্র করে আপনি কন্টেন্ট লিখবেন। তাহলে এখানে কন্টেন্ট লিখতে গিয়ে আপনার যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রোডাক্ট বা সার্ভিস আসলে কি, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে প্রোডাক্ট সার্ভিস কি, মানুষ কেন এই প্রোডাক্ট বা সার্ভিস নিবে, এটা আমাদেরকে বুঝতে পারতে হবে। যে আমার প্রোডাক্টটা, দুনিয়াতে তো অনেক প্রোডাক্ট এবং সার্ভিস আছে, তাহলে আমার প্রোডাক্টটা কেন নিবে। এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সময় আগে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, যে এই প্রোডাক্ট বা সার্ভিস নিলেই হবে না, এই বিষয়গুলা মাথায় রাখা উচিত। এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সুবিধা অসুবিধা কি। আমরা শুধুমাত্র সুবিধাই বলি, অসুবিধাটা কিন্তু বলি না। দেখেন দুইটা দোকান আছে, একটা দোকানে হচ্ছে সব প্রোডাক্ট ভালো ভালো 1 নম্বর প্রোডাক্ট, আর এক দোকানে 2 নম্বর প্রোডাক্টও আছে, পাশাপাশি 1 নম্বর প্রোডাক্টও আছে। বলেন তো কার প্রোডাক্টটা বেশি চলবে? যে দোকানদার বলতে পারে ভাই এটা হচ্ছে 2 নম্বর প্রোডাক্ট, এটার দাম হচ্ছে 100 টাকা, আর এটা হচ্ছে 1 নম্বর প্রোডাক্ট, এটার দাম হচ্ছে 300 টাকা। আর যে দোকানদার বলে যে ভাই এটা 1 নম্বর প্রোডাক্ট নেন, এখানে কোনো 2 নম্বর প্রোডাক্ট নাই, সব 1 নম্বর প্রোডাক্ট, বলেন কোন প্রোডাক্টটা বেশি চলবে? কোন দোকানেরটা বেশি চলবে? যেটা যেটা বলছে যে এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, যে দেখাই দিতে পারছে। সুবিধা অসুবিধা যারা দেখাইতে পারে তারাই কিন্তু কি বেশি সেল করতে পারে। ঠিক এরকমই আমাদের প্রোডাক্টের শুধুমাত্র ভালো ভালো গুণ বললাম বা ভালো ভালো সুবিধা বললাম, কিন্তু অসুবিধাও কিছু বললাম না, হলো না কিন্তু। অসুবিধা থাকলে সেটাও ওখানে উল্লেখ করতে হবে যদি থাকে। কন্টেন্ট আকর্ষণীয় করার উপায়, ছোট ছোট সংক্ষেপ এবং ছোট ছোট প্যারা প্যারা করে লেখা, অবশ্যই প্যারা প্যারা করে লিখতে হবে। একটা প্যারার মধ্যে 3 5 লাইন 6 লাইনের বেশি হওয়া যাবে না, মানে 6 লাইন 7 লাইনের বেশি হওয়া যাবে না। 1 2 3 4 5 6 লাইন, 6 কি 7 লাইন, এর বেশি বেশি করে বড় বড় প্যারা করবেন, দেখবেন যে ওইটা আর কেউ পড়বে না। ইমোজি বা রিয়াক্ট ব্যবহার করা, যে কোনো কন্টেন্ট, মানে এখন কিন্তু ইমোজি রিয়াক্ট এগুলা কিন্তু খুব বেশি চলে। যেমন আমি হ্যাপি, এটা লেখার জন্য আমি খুব খুশি আছি, এটা লেখার জন্য জাস্ট একটা এটা লেখারও দরকার নাই যদি আমি একটা ইমোজি এখানে মানে আমি যদি এখানে ব্যবহার করি। আমি রেগে আছি, এটা লেখারও দরকার নাই যদি আমি একটা মানে আপনি রিয়াক্ট একটা ইমোজি যদি আপনি রেগে আছেন এটা যদি আপনি ইমোজি ব্যবহার করেন, তাহলে ছোট ছোট ইমোজি ব্যবহার করে, ছবি ব্যবহার করে কিন্তু আমরা চাইলে আমাদের ভাষাটা, আমাদের মনের ভাবটা খুব দ্রুত প্রকাশ করতে পারি। এরপর হচ্ছে আপনার এখানে প্যারা প্যারা করে কত কন্টেন্টটা কি কত বড় হতে হবে, ব্যানারের মধ্যে আপনি কতগুলো অক্ষর লিখতে পারবেন, ছবি কতটুকু থাকতে হবে, ইমোজিরও একটা কি আছে, আপনি এর থেকে বেশি ইমোজি ব্যবহার করতে পারবেন না। আপনি মানে এটার এই ব্যানারটা যে আপনি পোস্ট করবেন ফেসবুকে, এটার পিক্সেল কত হতে হবে, এটার সাইজ কত হতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আরেকটা মানে ক্লাসের মধ্যে, এই স্কলারশিপ ক্লাসের মধ্যেই আমরা আরেকটা সাবজেক্টের মধ্যে আছে, এটা নিয়ে আপনারা টেনশন করেন না, এটা আমরা তখন শিখাই দেবো। আপাতত শুনেন শুধু ইমোজি রিয়াক্ট ব্যবহার করতে হবে বা করলে ভালো, ঠিক আছে? তো কিন্তু ইমোজি রিয়াক্ট আমার ব্যবহার কতগুলা করতে পারবেন এটারও কিন্তু কি নির্দিষ্ট একটা কি আছে,
নির্দিষ্ট একটা মানে পরিমাণ আছে, এর বেশি করা যাবে না। তাহলে আপনার ওই মানে টাকা খরচ করে আপনি বুস্ট করবেন হয়তো, কিন্তু ওটা বেশি রিচ হবে না। কনফিডেন্ট এবং কিউরিওসিটি মূলক শব্দ ব্যবহার করা, যেমন 100% গ্যারান্টি, নিশ্চিত কেরিয়ার, আর মাত্র এতগুলা সিট খালি আছে, এরকম আর কি বিষয়গুলা যেটা কৌতূহল তৈরি করে, এরকম বিষয়গুলা। এবং গুগল ফর্ম অথবা ওয়েবসাইটের মাধ্যমে ডাটা কালেকশন করা। আপনি যেহেতু ওয়েবসাইট মার্কেটার, আপনি কখনোই চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করুন, আপনি যে মার্কেটিং করেন না কেন, সকল কন্টেন্টের মধ্যে আপনার ডাটাটা কি কালেকশন হচ্ছে, আপনার কন্টেন্ট কয়জন পড়তেছে, কয়জন আসতেছে, কয়জন দেখতেছে, এই বিষয়গুলো, কন্টেন্ট পড়ে কয়জন আপনার প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, এই ডাটাগুলো আমাদেরকে সংগ্রহ করতে পারতে হবে। যদি আমরা সংগ্রহ না করি তাহলে কিন্তু আমরা বুঝবো না। সো আমাদের ফেসবুকে আমরা কি করব, আমাদের ফেসবুকে হচ্ছে হেল্পিং পোস্ট দিব আমরা প্রতিদিন, প্রমোশনাল পোস্ট দেবো একটা, হেল্পিং পোস্ট দেবো তিনটা। আমরা যখন গদবাঁধা নিয়মে প্রতিদিন শুধু প্রমোশনাল পোস্ট দেই, যে আহ, আমার প্রোডাক্টের পোস্ট দিতে থাকেন আপনি, যে আপনি সৌন্দর্য চর্চায় আপনি কি, ওই যে লেখে না, আপনি কি মুখের কালো দাগ নিয়ে ভাবছেন, তাহলে আজই আসুন আমাদের কি এটা, এই ধরনের বিজ্ঞাপন আপনি প্রতিদিন যদি দিতে থাকেন, আপনার ডাকে কেউ আসবে না। ঠিক আছে, তাহলে আপনি মুখের দাগের বিজ্ঞাপন না দিয়ে, বা আপনার কি চুল পড়ে যাচ্ছে এরকম বিজ্ঞাপন না দিয়ে, আপনি চুল পড়ে যাওয়ার কারণগুলা কি কি, গরমে চুলের যত্ন, শীতের চুলের যত্ন, এটা নিয়ে আপনি কিছু কন্টেন্ট কি করেন, গুগল থেকে লেখেন। দেখেন আমি এখান থেকে লিখতে পারি, কিছু স্যাম্পল দেখায় আপনাকে। যেমন দেখলাম যে শীতে, শীতে চুলের যত্ন, এটা লিখলাম, লেখার পরে আমি যদি শীতে চুলের যত্ন পড়ি, দেখেন এখানে শীতে আমি, শীতের সমস্যাগুলো কি কি, শুকনো খড়খড়া মতো চুল, খাড়া খাড়া হয়ে ফুলে থাকা চুল, ভেজা চুল শুকাতে সমস্যা হয়, চুলের রং হালকা হয়ে যাওয়া, হ্যাঁ, নেতিয়ে পড়া, তারপর হচ্ছে আপনার রুক্ষ চুল সজীব করে তুলন মধুর কোমলতায়। না, আপনি এখান থেকে পড়েন যে আসলে এইটার সমস্যা কি হয়, শীতের দিনে চুলের কি সমস্যা হয়, এবং এই চুল ঠিক করার প্রতিকারটা কি, এরকম আপনি 10টা কন্টেন্ট পড়েন। 10টা কন্টেন্ট পড়ে এরপর হচ্ছে আপনি একটা কন্টেন্ট লেখেন, লিখে দেন আপনি। লিখলে যেটা হবে সেটা হচ্ছে যে, লিখলে যেটা হবে সেটা হচ্ছে যে মানুষ আপনাকে মনে করবে না, আসলে এই ব্যক্তিটা শুধুমাত্র বিজনেস চিন্তা করে না, এই ব্যক্তিটা আবার কি করে, এই ব্যক্তিটা সে চায় যে আমাদের মানে আমাদের উপকার হোক। বুঝতে পারছি কিনা বিষয়টা? এখনকার দিনে ওষুধ আপনার সেল করতে আসলে ওষুধ সেল হবে না, আপনি সেবা সেল করেন, সেবা দিন মানুষকে, ওষুধ অটোমেটিকলি আপনার কাছে এমনি নিবে। বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে। তাহলে আপনি প্রতিদিন 3টা করে আপনি কি করেন, হেল্পিং পোস্ট দেন, অথবা আপনার পার্সোনাল অনেক পোস্ট থাকে সেটা দেন, কিন্তু এমন কোনো পার্সোনাল পোস্ট দেওয়া যাবে না বিতর্কিত। যেমন আপনি মানে আপনি রাজনৈতিক দল নিয়ে একটা পোস্ট দিচ্ছেন, তাহলে আপনার ওই পেজ থেকে কখনোই প্রোডাক্ট সেল হবে না, কারণ আপনি রাজনৈতিক দল থেকে পোস্ট দিচ্ছেন। আপনি হয়তো কি, আপনি হয়তো ধরেন বিএনপি করেন, আপনি একটা পোস্ট দিচ্ছেন, দেখবেন আওয়ামী লীগের লোকজন আপনার পেজ থেকে আর প্রোডাক্ট কিনবে না, যত ভালো প্রোডাক্টই হোক না কেন। আপনি করেন আওয়ামী লীগ, আপনি আপনার পেজের মধ্যে আপনি কি করেন, প্রোডাক্টের বিজ্ঞাপনও দেন, আবার আওয়ামী লীগের বিজ্ঞাপনও দেন, তাহলে আবার বিএনপির লোকজন, জামাত ইসলামের লোকজন আপনার কাছে প্রোডাক্ট কিনবে না। তাহলে আপনি যখন বিজনেস করবেন, ই কমার্স বিজনেস করবেন, বা আপনি যখন কন্টেন্ট লিখবেন, বা কারো কন্টেন্ট লিখে দিবেন, বা আপনি নিজে একটা সাইট করে ব্যবসা শুরু করবেন, ওইখানে কোনো সময় বিতর্কিত, ধর্মীয় কোনো বিতর্কিত বিষয়, দলীয়গত কোনো বিতর্কিত বিষয় নিয়ে কোনো পোস্ট দেওয়া যাবে না। তার মানে আপনি হেল্পিং পোস্ট দিবেন হচ্ছে 3টা প্রতিদিন। আপনি ব্যক্তিগত পোস্ট দিতে পারেন যে আজকে ঘুরতে গেলাম, বা বিজনেস সংক্রান্ত, বা আপনার আপনার ধরেন যে আপনার যে পেশা, এই পেশা সম্পর্কিত আপনি কি করলেন, ভালো একজন কন্টেন্ট রাইটারের সাথে বসছেন, তার সাথে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু শিখতে পারছেন, এটা নিয়ে একটা পোস্ট দিলেন, আর প্রমোশনাল একটা পোস্ট দিলেন আপনি। তাহলে 3টা সমান সমান একটা পোস্ট দিলে আপনার এই কন্টেন্ট গুলা কিন্তু চলবে আস্তে আস্তে করে। আর এখানে যারা আমরা আছি প্রত্যেকেরই পার্সোনাল একটা পাবলিক ফিগার পেজ থাকা দরকার, প্রত্যেকেরই একটা বিজনেস পেজ থাকা দরকার, প্রত্যেকেরই। পেজ খুলতে যত টাকা লাগে সমস্যা না, আমি দেবো। বুঝতে পারছেন কিনা বিষয়টা?
তো আপনারা খুলে ফেলেন, পেজগুলো খুলে ফেলেন, এটা টাকার কোনো সমস্যা না, এটা জাস্ট ইচ্ছা করলেই হয়ে যাবে আল্লাহ চায় তো। পার্সোনাল পেজ খুলে অনেকের আইডি চলে যায়, তো সেই ক্ষেত্রে আপনার যদি পার্সোনাল একটা পেজ থাকে সেটা কিন্তু অনেকটা নিরাপদ। কারণ হচ্ছে আপনি একটা পেজ খুলে আপনি দেখা যাচ্ছে আপনার প্রিয় দু একজনের কাছে আপনি অ্যাডমিন করে রাখলেন, ওইটা কিন্তু আর নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, তাহলে এখানে দেখেন করোনার মাধ্যমে নতুন পৃথিবীর সূচনা। এই করোনার মধ্য দিয়ে পুরো পৃথিবী নিঃসন্দেহে একটি রিস্টার্ট নিয়েছে। আবার নতুন করে সেজেছে পৃথিবী, কক্সবাজার সমুদ্র সৈকতে ফিরে এসেছে হরিণ ডলফিনেরা। দেখেন এইখানে মানে কি সুন্দর হেডলাইনটা দিচ্ছে, করোনার মাধ্যমে নতুন পৃথিবীর সূচনা। সবাই যেখানে হতাশ সেখানে সে স্বপ্ন দেখাচ্ছে। এবং দেখেন হেডলাইনটাই অস্থির, আমি একটা জায়গা থেকে এটা নিছি আর কি। দেখেন তারপরে লেখছে একটা, এরপর হচ্ছে দেখেন আর একটা প্রায় লেখছে, আমরা মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমরা কেন আমাদের জীবনটাকে রিস্টার্ট দিচ্ছি না। তার মানে উনি বুঝাচ্ছে করোনার মধ্যে পৃথিবীর সবকিছু রিস্টার্ট দিয়ে নতুন করে সাজতেছে, তা আমরা আসল মাকলুকাত আমরা কেন কেন বসে আছি? ইচ্ছা করলে আমরা পারি, দেখেন কোথা থেকে কোথায় নিয়ে চলে এসেছি। ইচ্ছা করলে আমরা পারি আমাদের জীবনটাকে নতুন ভাবে যুগের সাথে তাল মিলিয়ে সাজাতে। এই লকডাউনে ঘরে থেকে বিরক্ত না হয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, মানে আপনার এখানে বলতেছে কি সময় এবং নদীর স্রোত কখনো কি থাকে না, কারোর জন্য বসে থাকে না। ঠিক আছে, তাই বিগত দিনের ধারাবাহিকতায় আমরা আবারও আয়োজন করতে যাচ্ছি একটি অনলাইন মেগা ইভেন্টের, যেখানে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের অন্যতম কিছু গুণী ব্যক্তিবর্গ। দেখেন এই যে লেখছে আর কি, তাহলে এই যে এখানে দেখেন এরকম একটা ব্যানার তৈরি করে দেন, এরকম একটা ব্যানার তৈরি করে দেন, করে দিয়ে এরপর আপনি কি করেন, মানে কন্টেন্টটা দেখছেন খুব ছোট এবং খুব আকর্ষণীয়। মানে কন্টেন্টটা বরাবর মনে হয়েছে না যে আপনার মানে আসলেও যদি মানে হয় না এরকম যে আপনার টিভিতে যখন একটা ললিপপের বিজ্ঞাপন দেখি, বা আপনি দেখবেন যে একটা আইসক্রিমের বিজ্ঞাপন যখন আমরা দেখি, তখন বা ওখানে যারা মডেল থাকে এমন ভাবে আইসক্রিমটা খায়, মানে এমন একটা এক্সপ্রেশন দেয় আইসক্রিমটা খাওয়ার সময়, মনে হয় যে এই আইসক্রিমটা না খেলে জীবনটাই বৃথা। তাহলে আপনার কন্টেন্টটা হইতে হবে এরকম যে এই কন্টেন্টটা না পড়লে, হেডলাইনটা হইতে হবে যে এই কন্টেন্টটা না পড়লে মনে হয় জীবনটাই বৃথা। কিন্তু আবার ভাওতাবাজি না, ওই যে খালেদা যে মা হয়েছেন এরকম না বিষয়টা। ঠিক আছে, আপনাকে ওইরকম ভাবে একটা কন্টেন্ট লেখা আস্তে আস্তে শিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে কন্টেন্ট লিখতে পারি, এখন আমরা প্র্যাকটিস শুরু করব কি কি দিয়ে। আপনার এটা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং এটার উপর আপনার আস্তে আস্তে করে প্র্যাকটিস করা শুরু করবেন। দেশের বেকারত্ব সমস্যা, আত্মকর্মসংস্থানের গুরুত্ব, অনলাইনে কেরিয়ারের গুরুত্ব, ফ্রিল্যান্সিং এ পেশা, ইন্টারনেট, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেস, টিচার সম্পর্কে অভিমত, সিনিয়রদের সহযোগিতা, সাকসেস স্টোরি, নবীন বরণ এবং সেলিব্রেশন পোস্ট, এই ধরনের অনেকগুলা সাবজেক্ট আমি এখানে নিয়ে আসছি। এর বাইরেও আপনারা অনেক সাবজেক্ট নিয়ে লেখালেখি করতে পারেন। তো আপনি এখন থেকে ছোট ছোট করে লেখালেখি শুরু করেন, কারো সমালোচনায় কান দিবেন না, আপনারা আপনাদের মতো করে শিখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ। তাহলে আজকের হোমওয়ার্কটা কি? ডিজিটাল মার্কেটিং এর উপরে কন্টেন্ট তৈরি করা। আমরা যে যতগুলা সাবজেক্ট দিলাম এই সাবজেক্টের উপরে আপনারা ছোট ছোট করে একটা পারেন দুইটা পারেন কন্টেন্ট তৈরি করে আপনারা গ্রুপে পোস্ট দেন। ক্লাসের উপরে নিজের ফেসবুক আইডিতে একটা রিভিউ পোস্ট দিতে পারেন আজকের ক্লাসের উপরে, বা টোটাল স্কলারশিপের যতগুলা ক্লাস হলো এটার উপরে রিভিউ পোস্ট দিতে পারেন আপনারা। প্রতিদিন 10টা গ্রুপে ফেসবুক গ্রুপে জয়েন করেন। 10টা করে গ্রুপে যদি আমরা জয়েন করি, 5,000 করে যদি মেম্বার থাকে, 30 দিনে আমরা 15 লক্ষ মানুষের সাথে আমরা কানেক্টিভিটি তৈরি করতে পারবো। এখন এখানে গিয়ে আবার মার্কেটিং করতে বলছি না, কিন্তু আমরা বিভিন্ন গ্রুপের সাথে আপনি জয়েন হন, ভালো ভালো গ্রুপের সাথে। হ্যাঁ, পিনিকের রাজ্য, তো এই ধরনের গ্রুপের সাথে জয়েন হওয়ার কোনো দরকার নেই আপনার। এই ধরনের গ্রুপের সাথে কি করার দরকার নাই, আপনার যুক্তি হওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে আপনার রাতের আড্ডা, এরকম হাজার হাজার কি আছে গ্রুপ আছে, যেখানে ধরুন লক্ষ লক্ষ কি মেম্বার। তো ওই ধরনের মানে গ্রুপে থেকে আপনি কোনো আপনার ইনকাম হবে না, আপনার জীবনটা আরো নষ্ট হবে ওইখানে থেকে। সুতরাং আপনি মানে ভালো ভালো গ্রুপগুলোতে, এন্টারপ্রেনার গ্রুপগুলোতে আপনি জয়েন হন, সেখানে থাকেন, ই কমার্স সাইট গুলোতে আপনি জয়েন করেন,
আপনি আপনার অনলাইন মার্কেট প্লেস কিছু কিছু গ্রুপ আছে সেখানে জয়েন করেন, তাদের সাথে উঠে বসে। সেখানে গিয়ে আবার সিগনেচার মাইন্ডে মার্কেটিং করার দরকার নেই। আপনি সিগনেচার মাইন্ডের মার্কেটিং হবে তখনই যখন আপনি এখান থেকে কিছু একটা শিখবেন, শিখে যখন আপনার প্রোফাইলে আপনি পোস্ট দিবেন, তখনই আমাদের সিগনেচার মাইন্ডের সার্থকতা। এত দরকার নেই যে আপনি মানুষের গ্রুপে গ্রুপে গিয়ে মার্কেটিং করেন। সো এটা হচ্ছে বিষয় আর কি। সো নো মোর টুডে, আজকে এতটুকু আলোচনা করলাম। আসলে কন্টেন্ট যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করার বিষয়। আমরা যত বেশি প্র্যাকটিস করব, এটা নারী নক্ষত্র তত বেশি আমরা ধরতে পারবো, তত বেশি এটা ডেভেলপড হবে। এবং একজন ভালো কন্টেন্ট রাইটার চেনার উপায় কি? ভালো কন্টেন্ট রাইটার চেনার উপায় হচ্ছে খুব সহজে অল্প কথায় অনেক বেশি আকর্ষণ করতে পারতেছে এবং কোন রকম মিথ্যা প্রলোভন না দেখিয়ে সঠিক কথাটা বলে মানে মানুষকে অ্যাটাক করতে পারতেছে। এইটা হচ্ছে ভালো কন্টেন্ট রাইটারের একটা মূল গুণ। বুঝাইতে পারছি কিনা বিষয়টা? এটা মূল গুণাগুণ এটা। তো আমরা আস্তে আস্তে করে যত বেশি লিখবো, দেখবেন ভালো যারা পিকচার মানে ভালো যারা আর্টিস্ট, তারা দেখবেন যে আপনি প্রথমে দেখে বুঝবে না যে, তারা দেখবেন যে এরকম তুলি দিয়ে এরকম আঁচড় দিচ্ছে। আপনি প্রথমে মনে করেন এগুলা কি আঁকাচ্ছে, এগুলা এটা তো আগামাথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। কিন্তু ঠিকই দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট পরে এটা সুন্দর একটা নদীর পাশে একটা ঘর, একটা দুইটা মানুষ দাঁড়ায় আছে, গরু হয়ে গেছে, মানে প্রাকৃতিক একটা পরিবেশ আঁকানো হয়েছে। কিন্তু প্রথম ওনারা আঁকানোর স্টাইল দেখলে মনে করছেন যে আরে এটা কি আঁকাচ্ছে, ফালতু জিনিস। কিন্তু যখন আপনি এটা পরিপূর্ণতা পাচ্ছে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর একটা জিনিস। ঠিক একজন কন্টেন্ট রাইটার যত সংক্ষেপে, যত মানে আকর্ষণীয় ভাবে তার যে কোনো একটা জিনিস প্রোডাক্ট অথবা সার্ভিস ফুটায় তুলতে পারবে, ওই কন্টেন্ট রাইটার তত বেশি ভালো কন্টেন্ট রাইটার। বুঝতে পারছি বিষয়টা? এই জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে বেশি করে বেশি বেশি করে, তাইলে আমাদের দ্বারা সম্ভব। সো নো মোর টুডে, আজকে আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন। আর ফেসবুকের বিষয়গুলা, এই যে রিউমার থেকে, ফেসবুকের যে ভাইরাস, এগুলোর থেকে আমরা সতর্ক থাকবো। এই যে পাবজি গেমস টেমস আরো কি কে যেন আছে, এগুলার থেকে বিরত থাকি আমরা। এই সমস্ত গেমস কি অনেকে খেলেন, আমি দেখতেছি অনেকে হাসতেছে আর কি। তা আমি সেদিন একটা বাসায় বেড়াতে গেছি, তো হঠাৎ করে রাত 2টার সময় দেখি যে এই এই ধর ধর মার মার। ঘটনা কি? আমি তো লাফ দিয়ে উঠছি। ওঠার পরে আমি একবার বলতেছি, ভাই আপনি টেনশন করেন না, বাড়িতে চোর আসে না। আমি বললাম কি সমস্যা, কি চিল্লাচ্ছে কেন? বলতেছে ভাই আমাদের পাশের এই যে বাসার এই রুমের পাশে একটা ছেলে থাকে, ও সারা রাত পাবজি খেলে। আমি বলি, এরকম করতেছে কেন? পাবজি খেলতেছে মানে ধর ধর মার মার, মানে এই আমার মারে মানে মারি মারি ফেললো, তোরা কই আছিস, ডাকতেছে। তা আমি বললাম ও আচ্ছা এটা গেমস। বুঝতে পারছেন বিষয়টা? তো এই ধরনের গেমস খেলে আপনারা কি করার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। আবার গতকালকে আমি খুব বিরক্ত হয়েছি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আইফোন জিতে নিছে অনেকে, মানে কোকো কলার ওইখানে ইয়ে করে আইফোন জিতছেন। কারা কারা এখানে কেউ আছেন নাকি আইফোন জিতে গেছেন? এখানে আহ, কত 700+ লোক আইফোন জিতেন নাই? আমার একজন জিতছে নাকি, হাত তুলছে। দেখি আপনার আইফোনটা দেখি একটু। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, আমার গতকাল খুব বিরক্ত লেগে গেছে। মানে আমার চ্যাটিং গ্রুপ গুলা যেগুলা ছিল, মানে ফ্রিল্যান্সিং এর চ্যাটিং গ্রুপ গুলাতেও এই সব ধরনের পোস্ট দেওয়া শুরু করছে। মানুষ আসলে কতটা লোভী। হ্যাঁ, মানুষ কাজ না করে শুধু ইনকাম পাইতে চায়, এটা একটা বড় সমস্যা। ঠিক আছে, মানে আম গাছে বেল চায়, বেল গাছে আম চায়, আর বেশিরভাগ মানুষ গাছ না লাগাই ফল চায়। সমস্যা এখানে। ঠিক আছে, এগুলো না করে আসেন পরিশ্রম করি, কাজ করি, শিখি, ভালো লাগবে, এটা স্থায়ী হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মুন্না। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দরভাবে আমাদেরকে একটা ক্লাস উপহার দেওয়ার জন্য, এত সুন্দরভাবে এতটা সময় ধরে আমাদেরকে এই ক্লাসটা উপহার দেওয়ার জন্য। আর নিঃসন্দেহে আমরা সবাই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করেছি। এখন পর্যন্ত যে ভাই বোনগুলো আমার রয়েছেন, আমরা প্রত্যেকেই আগামী ক্লাসে আমাদের যে আজকে যে হোমওয়ার্কটা রয়েছে, এই হোমওয়ার্কটা জমা দিয়েই আগামী ক্লাসে উপস্থিত হব। এবং আজকের ক্লাসটার একটা ফিডব্যাক বা হচ্ছে একটা অনুভূতি লিখে অবশ্যই অবশ্যই আমাদের প্রোফাইলে আমরা একটা পোস্ট করব। এবং একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে সিক্রেট গ্রুপ রয়েছে, সেই সিক্রেট গ্রুপে আমরা হচ্ছে কি এটার হোমওয়ার্কটা জমা দিব। এটা একটা নাম্বার 1 হোমওয়ার্ক। নাম্বার 2 হোমওয়ার্ক হচ্ছে আমাদের যে স্লাইডের শেষে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে, এই হোমওয়ার্কগুলো করে আমরা আগামী ক্লাসে উপস্থিত থাকবো।
এই বলে এবং প্রত্যেকেই আমরা অনেক বেশি ভালো করব এবং প্রত্যেকেই আজকে থেকে অ্যাজ এ আপনার কন্টেন্ট রাইটার হিসেবে নিজেকে তৈরি করার জন্য কাজে নামবো, এই আশা প্রত্যাশা রেখে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।